স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজলাইন 24 এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বোরো ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন নাটোর চলন বিলের কৃষকেরা। বৃষ্টি আর উজান ঢলে বেড়েই চলেছে আত্রাই নদীর পানি। তলিয়ে যাওয়ার শঙ্কায় প্রায় 26,000 হেক্টর জমির ধান, যা কাটতে সময় লাগবে আরও 15 থেকে 20 দিন। চলন বিলের বিস্তীর্ণ জনপথে এখন উদ্বেগ আর উৎকণ্ঠা। টানা 2 দিনের বৃষ্টি আর উজান ঢলে বেড়েই চলেছে আত্রাই নদীর পানি। এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় নাটোর সিংড়ার কৃষকরা বলছেন, মাত্র কাটা গেছে 30 ভাগ জমির ধান। এখনই জমিতে পানি ঢুকলে গুনতে হবে বড় ধরনের লোকসান। হাজার হাজার হেক্টর জমি আমাদের এই খাল খননের অভাবে আমাদের ব্যাঘাত ঘটছে। এই হচ্ছে এই কৃষি আবাদের জন্য যেভাবে হোক এই আবাদ তুলতে নিতে 15-20 দিন সময় লাগবে। এই কথা এখন যেভাবে হোক ট্যাকেল দিয়ে রাখা লাগবে। তবে আমাদের এখানে একটা সুইচ গেট করার মেন উদ্দেশ্য করলে ভালো হয়। প্রত্যেক বছরে আমরা এরকম যন্ত্রণায় ভুগি। এরই মধ্যে জোর মল্লিকা, সারদানগর, হুলহুলিয়া, কুতুয়াবাড়ি ও রাখালগাছা খাল দিয়ে প্রবল স্রোতে ঢুকছে পানি। ঠেকাতে প্রশাসনের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা করছেন কৃষক। জনগণ এবং স্বতঃস্ফূর্ত প্রশাসনের সহায়তায়, আমাদের কৃষি অফিসের সহায়তায় আমরা এখানে একটা অস্থায়ী বাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছে। এখানে আপাতত এই মাঠের ধান উঠতে আরও 10 থেকে 15 দিন সময় লাগবে। এখন এই বাঁধটা যদি আমরা ঠিকমতো ট্যাকেল দিয়ে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না। এই অবস্থা চলতে থাকলে তলিয়ে যেতে পারে 250 থেকে 300 হেক্টর জমির ধান। রক্ষায় সর্বোচ্চ চেষ্টার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। স্থানীয় জনগণ প্রশাসনের সহায়তা ইতিমধ্যে আল্লাহর রহমতে এখানে যে কয়টা জায়গা দিয়ে বিলে পানি প্রবেশ করে সেই জায়গাগুলো ইতিমধ্যেই বাঁধ দেওয়া হয়েছে এবং আল্লাহর রহমতে এটা যদি আর বৃষ্টিপাত তেমন না হয়, এখানে এই বাঁধের কারণে এই বিলের মধ্যে যে পানি ঢোকা বন্ধ এবং হাজার হাজার একর জমির ফসল ইনশাল্লাহ রক্ষা পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে সিংড়া উপজেলায় 36,610 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে বোরো। এর মধ্যে মাত্র 30% ধান কাটা গেছে। অবশিষ্ট ধান কাটতে সময় লাগবে আরও 15 থেকে 20 দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তালিকা হচ্ছে হাওরে বানের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের। খুব শিগগিরই 3 মাসের আর্থিক সহায়তা দেবে সরকার। ডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে এই তথ্য জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেন 16 মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনী ইশতেহারের সাথে মিল রাখার ওপর জোর দেন মন্ত্রীরা। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে 16টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সাথে মতবিনিময়, যেখানে তৃণমূল পর্যায়ের জনগণের সমস্যা, সংকট এবং প্রশাসনিক চ্যালেঞ্জগুলো সরাসরি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরেন ডিসিরা। নিজ মন্ত্রণালয় নিয়ে অধিবেশন শেষে কৃষিমন্ত্রী জানান, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা হচ্ছে। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না। তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওইখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। পরে ব্রিফিংয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, কুরবানির আগে জেলা প্রশাসকরা ইমাম মুয়াজ্জিনদের চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ দেবেন। আরও জানান, ঈদ পরবর্তী 7 দিন ট্রাকে চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে। বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। চামড়ার মধ্যে লবণ মাখানো হবে এবং কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধিবেশন শেষে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অপচয় ও দুর্নীতি রোধে নির্দেশনা দেয়া হয়েছে। অর্থাৎ যা উন্নয়ন বাজেট হবে গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায় সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর রয়েছে। কোনো অসাধু চক্রকে চাঁদাবাজির সুযোগ দেয়া হবে না।
চাঁদাবাজির কোনো সুযোগ করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে, আইনের আওতায় আনা হয়েছে। আর পর্যায়ক্রমে এগুলি যে বিচ্ছিন্ন যেগুলি আছে সেগুলিকে শৃঙ্খলার মধ্যে আনার একটা চেষ্টা। নতুন পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনী ইস্তেহারের সঙ্গে সামঞ্জস্য রাখার ওপর জোর দিয়েছেন মন্ত্রীরা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ভোলার পর্যটন উপজেলা চরফ্যাশনের প্রবেশপথ। পৌরসভার কোনো ডাম্পিং স্টেশন না থাকায় সড়কের পাশেই ফেলা হচ্ছে শহরের সব আবর্জনা। ফলে ময়লার দুর্গন্ধে চরম দুর্ভোগে যাতায়াতকারীরা আক্রান্ত হচ্ছেন নানান রোগে। এছাড়া আবর্জনা বৃষ্টির পানিতে মিশে পিচ্ছিল করে তুলছে সড়ক। ফলে নিত্যদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পর্যটন উপজেলা হিসেবে পরিচিত ভোলার চরফ্যাশন, নদী ও সাগর বেষ্টিত বঙ্গোপসাগর পাড়ের এই ভূখণ্ড যেন অপার সৌন্দর্যের লীলাভূমি। কি নেই এখানে? রয়েছে সাগর নদীর মিতালি, আছে চোখ জোড়ানো ম্যানগ্রোভ বনাঞ্চল, যার আকর্ষণে প্রতিদিন দেশের নানা প্রান্ত ছাড়াও জেলার অন্য স্থানের পর্যটকরা ঘুরতে আসেন এখানে। তবে পৌর এলাকায় প্রবেশ করতেই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় পর্যটকদের। ময়লা আবর্জনায় সড়কের পাশ পরিণত হয়েছে ভাগাড়ে। তাই কেউ এই সড়ক পার হচ্ছেন মাস্ক পরে, না থাকলে যেতে হচ্ছে নাক চেপে। ময়লাগুলোর জন্য আমরা প্রতিনিয়ত রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে আমরা খুবই এমন গ্যাস নাকে আসে দম ফালাইতে পারতেছি না। 2 বছর তার লিক, আমরা এনে যাইতে পারি না, প্রচুর গ্যাস ঢুকতে আছে আর কি। ফালায় ঠিক আছে, কিন্তু একটু আরো দূরে যদি ফালায় বা একটা অন্য জায়গায় নিয়ে যদি ময়লা আবর্জনাগুলো ফালায় তাহলে কিন্তু জনগণের লেগে বা আমাদের জন্য অনেক ভালো। ভাগাড়ের নোংরা বৃষ্টির পানির সাথে মিশে সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা, ছড়াচ্ছে নানান রোগ জীবাণু। রোগাক্রান্ত হচ্ছে পথচারী, শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষ। রাস্তাটা অনেক পিছলা থাকে, পিছলার কারণে মনে করেন আমরা অনেক অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর রাস্তা প্রচুর স্লিপ কাটে। এই ময়লাগুলা রাস্তার বাইরে ফালাইতে রোডের অর্ধেকে চলে আসে। মাঝে মধ্যে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়িয়া অনেক যাত্রীরা পঙ্গু হইয়া হাসপাতালে দীর্ঘদিন আছে এবং সচরাচর দুর্ঘটনা ঘটে এখানে। এই ময়লার কারণে আপনার শারীরিক সমস্যা হয়, তারপরে আপনার এই পাশে পশ্চিমালি বাতাস হলে আপনার এই ধুমার জন্য গাড়ি চালানো যায় না। আমরা প্রতিনিয়ত এই দিক দিয়ে যাওয়ার সময় অনেক ভোগান্তির শিকার হই। এখানে অনেক দুর্গন্ধ, ময়লা আবর্জনার কারণে আমাদের এখানে যাইতে অনেক অসুবিধা হয়। বিভিন্ন দুর্গন্ধের কারণে অসুস্থ করে এগোতে, কলেজে আসা যাওয়া করতে কষ্ট হয় আমাদের। এখান থেকে আসা যাওয়া হয় আমাদের দৈনিক, কিন্তু এখানে এই আবর্জনার কারণে আমাদের খুবই কষ্ট হয়। কিন্তু এই সড়কের পাশে এটা আসলে আমরা কামনা করি না। তো ক্ষতিকর আমাদের জন্য হইতেছে, এটা যদি প্রতিকার সরকার বা পৌর কর্তৃপক্ষ না দেখে তা আমাদের জন্য আমাদের জীবনটাই ঝুঁকির ভিতরে আমরা মনে করতেছি। সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই, যাতে ময়লাগুলি যাতে এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয় অথবা ময়লাগুলি যাতে এখানে মাটি দিয়ে ডেকে দেওয়া হয়, সেই ব্যবস্থা করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পৌরসভার ডাম্পিং স্টেশন না থাকায় বছর পর বছর ধরে সড়কের পাশেই ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বলছেন, বর্জ্য ডাম্পিং নিয়ে পরিকল্পনা রয়েছে। মধ্যে এই পৌরসভা থেকে একটা চিঠি পাঠানো হয়েছে যাতে একটা ডাম্পিং স্টেশন করা হয়, এবং আমরাও লোকালি খোঁজ করছি একটা ভালো জায়গা যেখানে আমরা ওই জায়গা থেকে সরিয়ে আমরা সেই লোকালয়ে নিয়ে যেতে পারি এবং এই নগরবাসীকে একটা দুর্ভোগ থেকে বাঁচানোর আমরা চেষ্টা করতে পারি। মাঝে মধ্যে আগুনে পুড়িয়ে ধ্বংসের চেষ্টা করা হয় এসব আবর্জনা। তবে বিষাক্ত ধোঁয়ায় বিপাকে পড়তে হয় চলাচলকারীদের। তাদের দাবি, ভাগাড় অন্য কোথাও সরিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিতের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের এক তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বিয়ের মাত্র 4 মাসের মাথায় এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা। স্বপ্নভঙ্গের এই গল্প নাড়িয়ে দিয়েছে এলাকাবাসীকেও। শিগগিরই মরদেহ দেশে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন মাত্র 4 মাস আগে। বিদেশে পড়াশোনা আর স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় পাড়ি জমান দক্ষিণ কোরিয়ায়। তবে স্বপ্ন থেমে গেল এক ঝটকায়। শনিবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন জয়পুরহাট কালাই উপজেলার মহেশপুর গ্রামের তরুণ হাসিবুর রহমান মিম।
তার ইলেকট্রিক স্কুটারকে হঠাৎই ধাক্কা দেয় দ্রুতগামী একটি গাড়ি, আর তাতেই থেমে যায় তার জীবনের সব ছন্দ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয় দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে মৃত্যু হয় হাসিপুরের। এ খবরে শোকে স্তব্ধ তার স্বজনরা। আমাকে একদিন হুট করে বলছিল যে হুট করে যা তোকে সারপ্রাইজ দেবো, এইভাবে যে দিবে আমি কল্পনাও করিনি। ভাষা প্রোগ্রামে আমি জুনবুক ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিই। সেখানে 2 বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে খোয়াংজু ইউনিভার্সিটিতে আবার পরে আমি ছেলের ডেড বডিটা তো অবশ্য নিব। এই আমার তো সব চলেই গেছে, আমার কি চাওয়ার আছে। নতুন সংসার, নতুন জীবন নিয়ে ছিল কত রঙিন স্বপ্ন, ভাগ্য যেন সবকিছু এক মুহূর্তেই কেড়ে নিল। অনেক আশা নিয়ে আমার ছোট ভাইয়ের ছেলেকে পাঠালাম দক্ষিণ কোরিয়াতে। আমার সেই ছোট ছেলেটা আজ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মৃত্যু ঘটলো, এটা তো আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের খুবই কষ্ট হচ্ছে। এটা আসিফুল হাসান খুবই একটা ভালো ছেলে ছিল। এখন আমরা পারতেছি না তার পরিবারের লোকজনদেরকে এসে হয়তো বা সান্ত্বনা দেবে কোনো কথা, কারণ আমরা নিজেরাই ভেঙে পড়তেছি। বিদেশে এক স্বপ্নবাজ তরুণের এমন করুণ মৃত্যুতে শুধু পরিবার নয়, শোকস্তব্ধ পুরো এলাকা। চাইলেন মরদেহ দ্রুত দেশে আনতে সরকারি সহায়তা। হঠাৎ আমরা শুনতে পাই রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। আমরা সবাই তার জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবাই মর্মাহত এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তার বড় ভাই হিসেবে আমি সরকারের কাছে দাবি করতেছি সে যেন আমাদের কাছে তার লাশটা যেন আমরা এখানে সঠিকভাবে আমরা যেন এখানে দাফন করতে পারি, সেই ব্যবস্থা যেন সরকার করে। 2023 সালের ডিসেম্বরে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান হাসিব। তার মৃত্যুতে এখন পরিবারের স্বপ্নভঙ্গ, এক নববধূর অপেক্ষা আর বুক জুড়ে নীরব কান্না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মমতার হাতে কি থাকছে পশ্চিমবঙ্গের শাসনভার, নাকি তৃণমূল কংগ্রেস রাজত্ব হারাবে বিজেপির কাছে? তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে ঢাকার রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলে পরিবর্তন আসতে পারে তিস্তা পানি বন্টন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এনআরসি ও অনুপ্রবেশ ইস্যুতে চাপ বাড়তে পারে ঢাকার উপর। বাংলাদেশে 3 দিকেই ভারত, আর দেশটির মোট 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা থাকলেও সবচেয়ে দীর্ঘ সীমান্ত এবং গুরুত্বপূর্ণ প্রদেশ পশ্চিমবঙ্গ, যে কারণে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা নির্ভর করে সেখানকার রাজনৈতিক অবস্থানের ওপর, যেখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন বিধানসভা নির্বাচনের ফল। গেল 15 বছরে তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এবার বাংলায় সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, যা নিয়ে নানা বিশ্লেষণ এবং সমীকরণ চলছে ঢাকার রাজনৈতিক মহলে। মমতা ব্যানার্জি যদি বিরোধী দলে চলে যান, যদি মনে করেন যে উনি যদি দ্বিতীয় বৃহত্তম ভোট পান, তাহলে কিন্তু উনি কিন্তু তখন অবশ্যই যদি বিজেপি সরকার যদি ভোট দিতেও চায় বা মনে করেন পানির ব্যাপারে যদি ওরা পজিটিভ একটা মাইন্ডসেট দেখায়, তখন কিন্তু এটা নিয়ে বিরোধিতা করবে। বাংলাদেশকে পানি দেওয়ার ব্যাপারে এটা পলিটিক্স মমতা ব্যানার্জি নিজেও জড়িয়ে ধরবে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি ধর্মীয় মেরুকরণকে ঢাল হিসেবে ব্যবহার করলে বাড়তে পারে সীমান্ত উত্তেজনা, যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্কেও পড়তে পারে নেতিবাচক প্রভাব। এনআরসি এবং সিএএ কার্যকরের পর অনুপ্রবেশকারী শনাক্ত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হলে চাপ বাড়বে ঢাকার উপর। বিজেপি জিতে যায় এখানে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে প্রচুর এখানে মুসলমান বাংলাদেশি বা মুসলমান পশ্চিমবঙ্গের এখানে নাগরিকদেরকে বাংলাদেশি বলে ভুল আখ্যা দিয়ে নাগরিকত্ব এখানে যদি সরিয়ে নেওয়া হয়, তখন তো ভারত বাংলাদেশের সম্পর্কে আবার টেনশন হবে। আছে সম্ভাবনার নানা দিকও। এরই মধ্যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাথে তাল মিলিয়ে চললে দুই বাংলার বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হতে পারে বলছেন ভারতীয় এই বিশেষজ্ঞ। ভারতের তরফ থেকে যে নতুন হাই কমিশনার যাচ্ছেন ঢাকাতে, দীনেশ ত্রিবেদীজি, ধরুন এখন ভিসার পার্টটা অনেকটা খুলে গেছে, তো সব দিক থেকে আমার মনে হয় একটা পজিটিভ বার্তা যেটাকে বলে সেটাই এখন চলছে। ভাবে এখন দুই দেশের মধ্যে রিলেশনশিপ আরও ভালোর দিকে এগোচ্ছে, সেটা আমার মনে হয় সুন্দর করে
এগিয়ে যাবে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাই গঠনমূলক কূটনীতি অনুসরণের তাগিদ বিশ্লেষকদের। অগ্রাধিকার দিতে হবে নিজ দেশের জাতীয় স্বার্থকেও। মিলা খন্দকার, চ্যানেল 24। চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজল্যান্ড 24 এ। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।